আচ্ছা, এবার আমরা বিভিন্ন ধরনের বল নিয়ে আলোচনা করব। আমরা আমাদের রোজকার জীবনে যে সমস্ত বলের প্রভাব লক্ষ্য করি তাদেরকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্পর্শজনিত বল আর একটা হলো ক্ষেত্রজনিত বা স্পর্শহীন বল। নামটা দেখেই একটা আন্দাজ পাওয়া যায় এই স্পর্শজনিত বল কি হবে। যখন দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে থাকবে তখন বস্তু দুটোর মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে যে সমস্ত বলগুলো কার্যকর হবে তখন সেই বলগুলোকে বলা হবে স্পর্শজনিত বল। অর্থাৎ এর উদাহরণ কি? ঘাত বল, টান, ধাক্কা, ঘর্ষণ, এগুলো। এবার এই প্রত্যেকটা বল নিয়ে আমি পরে আলোচনা করছি, এখন উদাহরণগুলো খালি শোনো। আর একটা হলো ক্ষেত্রজনিত বা স্পর্শহীন বল। এই বলের ক্ষেত্রে কিন্তু সংস্পর্শের প্রয়োজন নেই, ঠিক আছে? সংস্পর্শ ছাড়াই দুটো বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় এই বল উৎপন্ন হয়। এদেরকে বলা হয় ক্ষেত্রজনিত বা স্পর্শহীন বল। যেমন ধরো মহাকর্ষীয় বল, অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। এক্ষেত্রে কিন্তু বস্তু দুটোর পরস্পরের স্পর্শ করার কোনো ব্যাপার নেই। দুটো বস্তু পরস্পর থেকে বহু দূরে থাকলেও তাদের মধ্যেই মহাকর্ষ বল কার্যকরী হবে। তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, যদি দুটি তড়িতাধান থাকে তখন সেই তড়িতাধান দুটো কী হয়, পরস্পরের সংস্পর্শে থাকলে বা দূরে থাকলে কি হয়, সমতড়িতের মধ্যে বিকর্ষণ বল প্রয়োগ করে, বিপরীত তড়িতের মধ্যে আকর্ষণ বল প্রয়োগ করে, ঠিক আছে? এদেরকে কিন্তু সবসময় পরস্পরের সংস্পর্শে থাকতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। চৌম্বক আকর্ষণ ও বিকর্ষণ বল, আমরা জানি চুম্বকের সমমেরুর মধ্যে বিকর্ষণ হয়, বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ হয়। এক্ষেত্রেও এরা হচ্ছে ক্ষেত্রজনিত বা স্পর্শহীন বলের উদাহরণ। এইবার আমরা বিভিন্ন প্রকার বল নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক ঘাত বল বা থ্রাস্ট। দেখো কি সংজ্ঞা দেয়া আছে। কোনো সংস্থা কোনো বস্তুর ওপর একটি নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করলে বস্তুও সংস্থার ওপর একটি সমমানের বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে ঘাত বলা হয়। কি দেখো, মনে করছি এই টেবিলটার ওপর একটা কাঠের ব্লক রাখা আছে। এখন এই কাঠের ব্লকের ওজন হচ্ছে ডাব্লু। এখন যে কোনো বস্তুর ওজন সবসময় নিচের দিক বরাবর কাজ করে, কারণ ওজন মানে কি, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটা সবসময় পৃথিবীর কেন্দ্রের অভিমুখে হয়, অর্থাৎ নিচের দিকে ক্রিয়াশীল। সুতরাং এই ব্লকটা টেবিলের ওপর রাখার ফলে ব্লকটা টেবিলের ওপর একটা নিম্নমুখী বল প্রয়োগ করবে, সেটা তার ওজনের সমান হবে, তাকে ডাব্লু দিয়ে আমরা ডিনোট করেছি। এইবার নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী টেবিলও এই ব্লকের ওপর একটা বল প্রয়োগ করবে, একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, যার মান এই ওজনের সমান হবে, কিন্তু তার ডিরেকশন অপোজিট হবে। অর্থাৎ ওজন দেখো নিম্নমুখী ছিল, এটা ক্রিয়া, ব্লক দ্বারা টেবিলের ওপর ক্রিয়া, তাহলে টেবিল ব্লকের ওপর যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সেটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া হবে এবং এর মান কিন্তু ডাব্লুর সমান হবে এবং বিপরীতমুখী। বিপরীতমুখী তো বুঝতেই পারছো। সুতরাং এটাকে আমি কিভাবে লিখতে পারি, আর ইকুয়ালস টু মাইনাস ডাব্লু। এখানে লক্ষ্য করো এই যে তীর চিহ্ন দিয়েছি, এই তীর চিহ্নগুলো কিন্তু ভেক্টর রাশি বলে, এই ওজন বা প্রতিক্রিয়া বল এরা হলো ভেক্টর রাশি, এটা বোঝানোর জন্যই এই তীর চিহ্ন দেওয়া আছে। আর এই ঋণাত্মক সাইন বা নেগেটিভ সাইনটা লক্ষ্য করো, এখানে আর ইকুয়ালস টু মাইনাস ডাব্লু। মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে না, আর এর মান ডাব্লুর সমান, কিন্তু আর এর দিকটা হলো ডাব্লুর বিপরীতে, ঠিক আছে? সেটাই বোঝাচ্ছে। তাহলে এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে বলা হয় হচ্ছে ঘাত বল। এর পরের উদাহরণটা হলো ধাক্কা বা পুশ। দেখো কি দেওয়া আছে, কাকে বলে, কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত করে তাকে যদি দূরে সরানোর চেষ্টা করা হয় বস্তুটিও এই ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই ক্রিয়া প্রতিক্রিয়াকে ধাক্কা বলে, ঠিক আছে? ধরা যাক এই যে দেখবে অফিস বা ব্যাংকে কাঁচের দরজা থাকে এবং সেই দরজার গায়ে লেখা থাকে পুশ, আবার উল্টো দিকে লেখা থাকে পুল, অর্থাৎ দরজা ঠেলে ঢুকতে হয়। এই যে যখন দরজা ঠেলা হচ্ছে অর্থাৎ এই ডিরেকশনে একটা বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? এর প্রতিক্রিয়া স্বরূপ দরজাও যে হাত দিয়ে বা যে ঠেলছে তার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে
এর ফলে কি হবে, এর ফলে ওই ব্যক্তি এবং দরজা দূরে সরার চেষ্টা করে। এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে বলা হয় ধাক্কা। এক্ষেত্রে এই ধাক্কা বা পুশ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে। কাদের ক্রিয়া প্রতিক্রিয়া? না, যে ব্যক্তি হাত দিয়ে দরজাটিকে ঠেলছে সেটি হলো ক্রিয়া, এবং দরজাও ব্যক্তিটির ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া সমান, সুতরাং এক্ষেত্রেও কিন্তু ভেক্টর আর ইকুয়ালস টু মাইনাস ভেক্টর এফ হবে। অর্থাৎ এই প্রতিক্রিয়া বলের মান এই প্রযুক্ত বলের মানের সমান এবং বিপরীতমুখী হবে। এর উদাহরণটা হলো টান অর পুল। দেখো সংজ্ঞায় কি বলছে, যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কোনো জড় মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়ে দুটো বস্তুকে পরস্পরের দিকে আনতে চায় বা পরস্পর থেকে দূরে সরে যেতে বাধা দেয়, সেই বলকে বলা হয় টান। দেখো যে উদাহরণটা এখানে দেখিয়েছি, একটা হুক থেকে একটা সুতোর সাহায্যে একটা বস্তুকে ঝোলানো রয়েছে। এখন কি হবে, বস্তুটার ওজন ডাব্লু নিচের দিকে কাজ করবে, এবং এই ওজনের জন্য এই দড়িটা হুকের ওপর একটা বল প্রয়োগ করবে। সেই বলটা কি হবে, নিচের দিকে ক্রিয়াশীল হবে এবং এর মান ডাব্লু ওজনের সমান হবে। সুতরাং নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী হুকও দড়ির ওপর একটা সমান মানের বিপরীতমুখী বল প্রয়োগ করবে। তাহলে হুক দ্বারা দড়িতে প্রযুক্ত বলের অভিমুখ কী হবে, এর উল্টো দিকে হবে, ওপরের দিকে হবে, এবং এই দুটো বলের মান কিন্তু সমান হবে। এই ক্ষেত্রে টান দড়ি এই দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল হবে। হুক দড়িতে যে বল প্রয়োগ করছে সেটা দড়ির দৈর্ঘ্য বরাবর এই উপরের দিকে ক্রিয়াশীল হবে। এই বলকেই, হুক দ্বারা দড়িতে প্রযুক্ত এই বলকেই বলা হয় টান। দেখো নেক্সট যে উদাহরণটা আছে সেটা হলো সংঘাত। দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে আসার ফলে বস্তু দুটি একে অপরের ওপর সমমানের ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, এবং এর ফলে বস্তু দুটির মধ্যে শক্তি বা ভরবেগের বিনিময় ঘটে। এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে বলা হয় সংঘাত। রাস্তায় যে অ্যাক্সিডেন্টগুলো দেখো যে কোনো দুটো গাড়ির মধ্যে, সেগুলো কিন্তু একটা সংঘাতের বা কলিশনের উদাহরণ। ধরো একটা বাস আর লরি রয়েছে, তারা দুটো বিপরীত দিক থেকে আসছিল এবং এদের সংঘাত হলো, অর্থাৎ ধাক্কা লাগলো মুখোমুখি। এর ফলে এই সংঘর্ষের ফলে লরি বাসের ওপর যদি একটা বল প্রয়োগ করে, সেই বলকে যদি আমি ক্রিয়া বল বলি, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী বাস ও লরির ওপর সমান মানের একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এইটাকে আমরা তখন প্রতিক্রিয়া বল বলবো। এই সংঘাত যদি খুব জোরালো হয়, অর্থাৎ লরি দ্বারা বাসের ওপর প্রযুক্ত ক্রিয়া খুব জোরালো হয়, তাহলে বাসটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে বাসও লরির ওপর সমমানের বিপরীতমুখী বল প্রয়োগ করবে, অর্থাৎ প্রতিক্রিয়া বলও বেশ জোরালো হবে, সেক্ষেত্রে লরিটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে, এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে আমরা বলবো সংঘাত। নেক্সট উদাহরণ হলো আকর্ষণ বা অ্যাট্রাকশন। সংস্পর্শ ছাড়াই পারস্পরিক ক্রিয়ার ফলে সৃষ্ট যে ক্রিয়া প্রতিক্রিয়া বস্তু দুটোকে পরস্পরের দিকে আনতে চায়, তাদেরকে বলা হয় আকর্ষণ। ঠিক আছে, এটা কিন্তু এই আকর্ষণ হচ্ছে স্পর্শহীন বলের উদাহরণ। আমরা কি জানি যে বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। ধরো এখানে একটা ধনাত্মক আধান, এখানে একটা ঋণাত্মক আধান রয়েছে, এরা একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে। এবার এই আধানের মানের উপর নির্ভর করে দেখা যাবে যে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে এদেরকে রাখলে এরা একটা আকর্ষণ বল অনুভব করছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে কিন্তু কোনো কন্ট্যাক্ট বা স্পর্শ নেই, তাও এদের মধ্যে এই বলটা কাজ করছে। একইভাবে চুম্বকের দুটো বিপরীত মেরুর ক্ষেত্রে আকর্ষণ দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ এই বলের প্রভাবে এখানে এইদিকে ধরো নর্থ পোল রয়েছে, এদিকে সাউথ পোল, তাহলে নর্থ পোল কি চাইবে, সাউথ পোলকে নিজের দিকে টানতে। আবার এই সাউথ পোল বা দক্ষিণ মেরু কি চাইবে, এই উত্তর মেরুকে নিজের দিকে টানতে। অর্থাৎ এরা পরস্পরের এই যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা, এরা পরস্পরকে নিজেদের কাছে আনার চেষ্টা করবে। ঠিক আছে, এক্ষেত্রেও তাই, এদের আকর্ষণ বল এদেরকে কাছে আনার চেষ্টা করবে। এদের যদি ফ্রিভাবে ছেড়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে আধান দুটো পরস্পরের কাছে এসে একসাথে এরা জুড়ে গেল। আবার মহাকর্ষ বলেও এরকম স্পর্শহীন আকর্ষণ বলের উদাহরণ। আমরা এই কি দেখি, গাছ থেকে আপেল সর্বদা নিচের দিকে পড়ে। কেন পড়ে না, পৃথিবী আপেলকে নিচের দিকে টানছে। পৃথিবীর এই
আকর্ষণ বলকে বলা হয় হচ্ছে অভিকর্ষ বল। এটাও কিন্তু একটা আকর্ষণ বলের উদাহরণ, স্পর্শহীন আকর্ষণ বলের উদাহরণ। এর পরের উদাহরণটা দেখো, সংস্পর্শ ছাড়াই পারস্পরিক ক্রিয়ার ফলে সৃষ্ট যে ক্রিয়া প্রতিক্রিয়া বস্তু দুটিকে পরস্পর থেকে দূরে সরাতে চেষ্টা করে তাদেরকে বলা হয় বিকর্ষণ। আমরা কি জানি, দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। ধরো এখানে দুটো ধনাত্মক আধান আছে, তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। এই বলটাকে এদিকে ঠেলবে, এই বলটাকে এদিকে ঠেলবে, ফলে এরা দুজন পরস্পর থেকে দূরে সরে যেতে চেষ্টা করবে। ঋণাত্মক আধান থাকলেও একই হবে। চুম্বকের সমমেরুর মধ্যেও এইরকম একই বিকর্ষণ বল দেখা যায়। এই উত্তর মেরু এর উত্তর মেরুকে দূরে সরাবে, এই উত্তর মেরুকে দূরে সরাবে। দক্ষিণ মেরুর ক্ষেত্রেও একই, ফলে এরা এই বিকর্ষণ বলের প্রভাবে একে অপরের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এই বিকর্ষণ বলও কিন্তু স্পর্শহীন বলের উদাহরণ। এই ধরনের বল কিন্তু বস্তুদ্বয় যে মাধ্যমে অবস্থিত সেই মাধ্যমের ওপর নির্ভর করে। এই বিকর্ষণ বল বা আকর্ষণের ক্ষেত্রেও যে মাধ্যমে রাখা হয় আধানকে বা চুম্বকের মেরুকে, সেই মাধ্যমের ওপর নির্ভর করে। এর পরের উদাহরণটা হলো ঘর্ষণ বল। কি দেখো, যখন কোনো বস্তু অপর কোনো বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ওপর একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যা বস্তুদ্বয়ের আপেক্ষিক গতিকে বাধা দেয়। এই বলকে বলা হয় ঘর্ষণ বল। ধরো একটা ব্লককে একটা মেঝের ওপর বসানো রয়েছে। এবার ব্লকটার ওপর এই ডিরেকশানে এফ বল প্রয়োগ করে এই ব্লকটাকে মেঝের ওপর গতিশীল করার চেষ্টা করা হচ্ছে বা গতিশীল করাও হয়েছে ধরো। সুতরাং এক্ষেত্রে কি দেখা যাবে, যে ব্লকটার উপর এই এফ বল যে প্রযুক্ত হলো, এর ফলে এই ব্লক আর মেঝের সংস্পর্শতলে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। যে বলটা কি করে, এই ব্লকটা মেঝের ওপর যে গতিশীল হতে চাইছে সেই গতিশীল হওয়াটাকে বাধা দেয়, বা এই বস্তু দুটোর মধ্যে যে আপেক্ষিক গতি সেই আপেক্ষিক গতিকে বাধা দেয়। এই ধরনের বলকে বলা হয় ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে এফ হলো প্রযুক্ত বল, এটা এই ডিরেকশানে প্রযুক্ত হয়েছে, তাহলে এর গতির অভিমুখ হচ্ছে এইটা। সুতরাং এক্ষেত্রে ঘর্ষণ বল এই বস্তু আর এই মেঝে এদের মধ্যে যে আপেক্ষিক গতি সেটাকে বাধা দেবে। যেহেতু গতি এই ডিরেকশানে, তাহলে বাধা ডিরেকশনটা কোন দিকে হবে, এর উল্টো দিকে। সুতরাং এই বস্তু আর এই মেঝের সংস্পর্শ তল বরাবর এই ঘর্ষণ বল কাজ করবে, যার মান হবে, যার ডিরেকশন হবে এই দিকটা। এবার বস্তুর ওজন যদি mg সবসময় নিচের দিকে কাজ করে, তার প্রতিক্রিয়া বল আর এই দিকে হবে। ঠিক আছে, এবার পরে সেটা তোমরা পড়বে যে দেখা গেছে এই ঘর্ষণ বলের মান এই লম্ব প্রতিক্রিয়ার মানের সমানুপাতিক। অর্থাৎ এই বস্তুর ভর যত বেশি হবে, অর্থাৎ বস্তুর ওজন যত বেশি হবে, এদের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বলের মানও তত বেশি হবে। এই জন্যই দেখবে কোনো মেঝের মধ্যে হালকা বস্তুর থেকে ভারী বস্তুকে সরানো কঠিন, কারণ সেক্ষেত্রে বস্তুটা যত ভারী হবে বস্তুর সাথে মেঝের ঘর্ষণ বলও তত বেশি হবে। অর্থাৎ সেই বস্তুটাকে সরাতে হলে বা বস্তুটাকে গতিশীল করতে গেলে প্রযুক্ত বলের মান কিন্তু এই ঘর্ষণ বলের মানের থেকে বেশি হতে হবে। যতক্ষণ না প্রযুক্ত বলের মান ঘর্ষণ বলের থেকে বেশি হচ্ছে ততক্ষণ কিন্তু বস্তু গতিশীল হবে না। ঠিক আছে, সেই কারণেই যত বস্তু ভারী হবে ঘর্ষণ বলের মান তত বেশি হবে, তাই বস্তুটাকে গতিশীল করার জন্য প্রযুক্ত বলের মানও অনেক বেশি হবে। ঠিক আছে, এর পরের উদাহরণটা হলো স্প্রিংয়ের বল। ধরো এই একটা স্প্রিং রয়েছে, এটা স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা, এটাকে স্বাভাবিক দৈর্ঘ্য বলে। ঠিক আছে, এবার স্প্রিংটাকে যদি এই নিচের দিকে এফ বল প্রয়োগ করে টানা হয় তাহলে কি হবে, স্প্রিংটা দৈর্ঘ্য কিছুটা বেড়ে যাবে। মনে করি স্বাভাবিক লেন্থ থেকে এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো এক্স। এখন যদি এই বল প্রয়োগটা বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ স্প্রিংটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি দেখা যাবে, স্প্রিংটা আবার গুটিয়ে গিয়ে
আগের দৈর্ঘ্যে ফিরে আসবে। তো এটা কেন হচ্ছে না, যখন স্প্রিংয়ের ওপর এই ডিরেকশানে একটা বল প্রয়োগ করা হচ্ছে, করে এর দৈর্ঘ্য বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, তখন স্প্রিংয়ের মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, যে বলটা কি করছে, ওর দৈর্ঘ্য বৃদ্ধিকে বাধা দিচ্ছে এবং ওর দৈর্ঘ্যটাকে ওর স্বাভাবিক অবস্থানে রাখার চেষ্টা করছে। এর ফলে যেইমাত্র এই এফ বলটা সরিয়ে নেওয়া হবে, তখনই স্প্রিংটা আবার ওর স্বাভাবিক লেন্থে ফিরে আসবে। ঠিক আছে, স্প্রিংটাকে যদি সংকুচিত করা হয় তাহলেও একই ঘটনা দেখা যাবে। যে এক্ষেত্রে দেখানো হয়েছে যে এই ডিরেকশানে এফ বল প্রয়োগ করা হয়েছে, করে স্প্রিংটাকে সংকুচিত করা হয়েছে, করে এখানে দেখো নর্মাল দৈর্ঘ্য যা, তার থেকে এক্স দৈর্ঘ্য কমানো হয়েছে। এক্ষেত্রেও তাই হবে, স্প্রিংটাকে সংকুচিত করে যেই ছেড়ে দেওয়া হবে, স্প্রিংটা কিন্তু আবার প্রসারিত হয়ে ওর আগের লেন্থে ফিরে আসবে। তাহলে এক্ষেত্রেও তাই, এই যে এই এফ বল প্রয়োগ করে একে যে সংকোচন করা হচ্ছে, তার ফলে স্প্রিংয়ের মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, যে প্রতিক্রিয়া বল কি চাইছে না, ওর স্বাভাবিক লেন্থে ফিরে আসতে। ঠিক আছে, এর ফলে কি হবে, এই বলটা যেই সরিয়ে দেওয়া হলো, তখনই স্প্রিংটা আবার ওর স্বাভাবিক লেন্থে ফিরে আসবে। এবার কি দেখা গেছে যে এই দৈর্ঘ্য মানে প্রযুক্ত বল যত বেশি হবে, তত বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হবে বা দৈর্ঘ্য সংকোচন হবে। স্বাভাবিক লেন্থ থেকে ও দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য হ্রাস তত বেশি হবে। এফ যত বেশি হবে, এটাও তত বেশি হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু এক্স করে কি লিখব, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, যেখানে কেটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এই কে বলা হয় স্প্রিংয়ের বল ধ্রুবক। এইবার এখানে দেখো একটা ঋণাত্মক সাইন দেয়া হয়েছে। কেন ঋণাত্মক সাইন? কারণ এই যে যখন স্প্রিংয়ের ওপর বল প্রয়োগ করা হচ্ছে এই ডিরেকশানে, তখন স্প্রিং কি চাইছে, ওর স্বাভাবিক লেন্থে ফিরে আসতে চাইছে। অর্থাৎ ওর এই ডিরেকশানে একটা বিপরীত বল ক্রিয়া করছে। ঠিক আছে, সেই জন্য আবার এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও তাই, যখন এই দিক বরাবর বল প্রয়োগ করে স্প্রিংটাকে সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু স্প্রিংয়ের দৈর্ঘ্যের বিপরীত দিকে, এই প্রযুক্ত বলের বিপরীত দিকে, অর্থাৎ এই ডিরেকশানে আর একটা ওর প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, যেটা স্প্রিংটাকে ওর স্বাভাবিক লেন্থে নিয়ে আসার চেষ্টা করছে। সেজন্য অর্থাৎ এই প্রযুক্ত বলের অভিমুখ আর স্প্রিংয়ের মধ্যে যে প্রতিক্রিয়া বল হচ্ছে, তার অভিমুখ সর্বদা বিপরীত হচ্ছে। সেজন্যই এই ঋণাত্মক সাইনটা আসছে। এই কে বলা হয় স্প্রিংয়ের বল ধ্রুবক। এক একটা স্প্রিংয়ের ক্ষেত্রে এর মান এক এক রকম। ঠিক আছে।